মার্টিন লুথার কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আমরা পঞ্চম অধ্যায়ে ছিলাম। পঞ্চম অধ্যায়ে আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু তা হচ্ছে প্রশিক্ষণ। তাহলে প্রশিক্ষণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রশিক্ষণের যে সংজ্ঞা, মানে প্রশিক্ষণ বলতে কি বোঝায় বা প্রশিক্ষণ বিষয়টা কি, সেই বিষয়ে আমরা আজকে জানবো। এবং প্রশিক্ষণের যে গুরুত্ব, কেন প্রশিক্ষণ দেয়া হয়, প্রশিক্ষণ কিসের জন্য প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রশিক্ষণটা কি তা আমরা আগে জেনে নিই। প্রশিক্ষণ হচ্ছে অজানা কোনো কিছুকে জানার জন্য বা কোনো বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের জন্য হাতে কলমে যে শিক্ষা গ্রহণ করা হয় সেটাকে আমরা বলতে পারি কি, প্রশিক্ষণ। তাহলে প্রশিক্ষণের মাধ্যমে কি করতে পারি, আমরা হাতে কলমে জ্ঞান অর্জন করতে পারি। যে জ্ঞানটা আমরা তাত্ত্বিকভাবে বই থেকে সংগ্রহ করেছি, জ্ঞান অর্জনের মাধ্যমে বই পড়ে আমরা জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি, সেই জ্ঞানটাকে আমরা যদি হাতে কলমে শিখতে চাই তাহলে সেটা আমাদেরকে কি করতে হবে, প্রশিক্ষণের মাধ্যমে নিতে হবে। কর্মীর কার্যক্ষমতা মানে কাজ করার যে শক্তি, সেটা বৃদ্ধির জন্য তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি, মানে বই পড়ে আমরা যে জ্ঞান অর্জন করি সেটার পাশাপাশি হাতে কলমে শিক্ষাদানের আনুষ্ঠানিক প্রয়াসকে প্রশিক্ষণ বলে। তাহলে কি দাঁড়াচ্ছে, যে কোনো কর্মী বই পড়ে যে জ্ঞান অর্জন করলো, সেই জ্ঞান অর্জনের পাশাপাশি সে যদি হাতে কলমে কোনো কিছু শিখে তাহলে সেটাকে আমরা বলবো কি, প্রশিক্ষণ। তাহলে প্রশিক্ষণ হচ্ছে কি, অজানাকে জানার জন্য যে হাতে কলমে শিক্ষা গ্রহণ করা হয় সেটাকে আমরা বলতে পারি কি, প্রশিক্ষণ। প্রশিক্ষণ হচ্ছে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি হাতে কলমে ব্যবহারিক যে জ্ঞান অর্জন করা হয় সেটাকেই বলা হয় প্রশিক্ষণ। একেবারে সিম্পল কথা। এবার আমরা আসি যে প্রশিক্ষণ যে নেওয়া হচ্ছে, প্রশিক্ষণের গুরুত্বটা কি, আসলে এই প্রশিক্ষণটা কেন নিবে। তাহলে গুরুত্বকে আমরা এখানে 7টি পয়েন্ট দিয়ে লিখেছি। এই 7টি পয়েন্ট আমরা দেখে নিই একটু, তারপর আমরা আলোচনা আসি। 1 নম্বর হচ্ছে দক্ষতা বৃদ্ধি। 1 নম্বর হচ্ছে কি, দক্ষতা বৃদ্ধি। 2 নম্বর হচ্ছে কার্যের সাথে পরিচয়করণ, মানে কাজের সাথে পরিচয় করিয়ে দেয়। 3 নম্বর হচ্ছে কার্যকরী নির্দেশনা প্রদান। কার্যকরী মানে যে নির্দেশনাটা খুবই ফলপ্রসূ, সেই ধরনের নির্দেশনা প্রদানে সহায়তা করে। পরোক্ষ ব্যয় হ্রাস। কিছু কিছু খরচ রয়েছে যে খরচগুলো দেখা যাচ্ছে সরাসরি বোঝা যায় না, অভ্যন্তরীণভাবে থাকে, বা যেগুলো হয় ঠিকই কিন্তু সেগুলো স্পষ্টভাবে বোঝা যায় না, সেই ধরনের ব্যয়গুলোকে কমিয়ে দেয়। তারপর হচ্ছে নতুন চিন্তা চেতনার সৃষ্টি। প্রশিক্ষিত ব্যক্তি কি করতে পারে, তার মধ্যে যে সৃজনশীলতা রয়েছে, তার মধ্যে যে সাহস বা শক্তি রয়েছে, সেগুলোর পরিপূর্ণ ব্যবহার করতে পারে। তারপর হচ্ছে 6 দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির মাত্রা হ্রাস। যে দুর্ঘটনা রয়েছে, এই দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির যে একটা মাত্রা মানে পরিমাণ রয়েছে সেটা কমিয়ে দেয়। 7 হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা ও শ্রম অসন্তোষ হ্রাস মানে কমিয়ে দেয়। এবার তাহলে আমরা আলোচনায় আসি। মনে আছে তো সবার যে প্রশিক্ষণের সংজ্ঞাটা কি বলেছিলাম, আরেকবার দেখে নিই আমরা। প্রশিক্ষণের সংজ্ঞা হচ্ছে যে কোনো কর্মীকে তার তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি হাতে কলমে যে শিক্ষা প্রদান করা হয় তাকে বলা হয় প্রশিক্ষণ, অথবা কর্মীর হাতে কলমে শিক্ষা প্রদানের যে প্রয়াস তাকেই বলা হয় প্রশিক্ষণ। আচ্ছা, তাহলে এই প্রশিক্ষণের
প্রশিক্ষণের এখানে আমরা যে 7টি পয়েন্ট বললাম সেগুলো একটু ব্যাখ্যা আসি। দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কি করতে পারে? দক্ষতা বৃদ্ধি করে। দক্ষতা বৃদ্ধি কিভাবে করে? কারণ সবসময় দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান কি করতে পারে না, একজন কর্মীকে সবসময় প্রয়োজনীয় জিনিসগুলো দেখিয়ে দিতে পারে না। কারণ কর্মীকে প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে, কর্মীকে বুঝে শুনে নিজের কাজটা নিজেই করতে হবে। কিন্তু প্রতিষ্ঠান একবার দুবার তাকে দেখিয়ে দিতে পারে, কিন্তু বারবার যদি দেখাতে চায় তাহলে সেই কর্মীর যে গ্রহণযোগ্যতা সেটা কমে যায়। তাই কি করতে হয়? কর্মীকে প্রশিক্ষিত হতে হয়। এই প্রশিক্ষিত হওয়ার জন্য তাকে যদি প্রতিষ্ঠান প্রশিক্ষণের ব্যবস্থা করে, অথবা সে যদি কোনো প্রশিক্ষণ ব্যক্তিগতভাবে নিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সে দক্ষ হয়ে যাবে যে কাজটা আমি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে একাই করতে পারি, অন্য কারো সহযোগিতার প্রয়োজন পড়ে না। কেউ যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি বলল যে হ্যাঁ তুমি এই কাজটি করো, ধরা গেল একেবারে সিম্পল একটা কথা যে একজন মহিলা সেলাইয়ের কাজ করবে, এখন তাকে যদি কেউ বলে যে আজকে তোমাকে 2টি কাপড় সেলাই করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে যদি অদক্ষ হয় তাহলে সে কিন্তু 2টি কেন 1টি কাপড়ও সেলাই করতে পারবে না। আর সেই যদি দক্ষ হয় তাহলে তার কাজের দ্রুততা থাকবে, কাজের যে নৈপুণ্যতা আছে সেটা থাকবে, এবং কাজ যে করবে কাজের মধ্যে ভুল ভ্রান্তির পরিমাণ থাকবে না। তার কারণ সে কাজ করতে করতে দক্ষ হয়ে গেছে। এখন একটার পরিবর্তে তাকে যদি সে স্বাভাবিক যদি গতি থাকে, একটার পরিবর্তে সে 3টা কাপড় সেলাই করতে পারে, তাহলে মানে কি? সে প্রশিক্ষণপ্রাপ্ত, সে সেলাই করার যে মেশিন বা তার যে কৌশল সেটা সে আয়ত্ত করতে সক্ষম হয়েছে। তাহলে এই প্রশিক্ষণ কি করে? দক্ষতা বৃদ্ধি করে, একজন কর্মীকে সে কাজ সম্পর্কে জানতে সহায়তা করে, সে কাজের যে দুর্বলতা রয়েছে বা কাজের যে সুযোগগুলো রয়েছে সেগুলো সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে তার নিজের যে দক্ষতা রয়েছে সেটার উন্নয়ন ঘটাতে পারে। আর নিজের দক্ষতার উন্নয়ন করতে পারলে প্রতিষ্ঠানের কাছ থেকে সে ভালো কিছু বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে সে ভালো কিছু আয় করতে সক্ষম হয়। অতএব প্রশিক্ষণ এক কথা কি করে? দক্ষতা বৃদ্ধি করে, কর্মীর জ্ঞানগত দক্ষতা, হাতে কলমের দক্ষতা এগুলো বৃদ্ধি করে। কাজের সাথে পরিচয়করণ, তাহলে কাজের সাথে পরিচয়করণ বলতে বোঝাচ্ছে কি? এখন প্রশিক্ষণের ফলে কি কর্মী কি করতে পারে? তার যে নিজের কাজ রয়েছে সে কাজকে সে ভালো মতো জানতে পারে, সে আবিষ্কার করতে পারে, হ্যাঁ এতদিন তো আমি কাজ করতাম, কিন্তু কাজের মধ্যে যে এত গলদ ছিল বা এত সমস্যা ছিল সেগুলো তো আমি আবিষ্কার করতে পারিনি। সবসময় কাজে অবহেলা করতাম বা কাজ দেখলে ভয় পেতাম যে এই কাজটি আমার দ্বারা সম্ভব না, বা কাজ করার সময় পরিপূর্ণ তৃপ্তি যে ছিল সেই তৃপ্তি পেতাম না। তাহলে এই কাজের সাথে যদি পরিচয় তো আগেই করিয়ে দেয়। কথাটা কি দাঁড়াচ্ছে? মানে কাজকে সে সঠিকভাবে জানতে পারে যে আসলে এই কাজটা পরিপূর্ণভাবে এইভাবে করতে হয়, এবং কাজের যে পুঙ্খানু একটি জানার বিষয় ছিল সে পুঙ্খানুপুঙ্খভাবে সে সেটা জানতে পারে। এর ফলে কি কাজ করতে যে সে আনন্দ ভোগ করে এবং আনন্দ পায়, এবং কাজের যে একটি পরিপূর্ণ ফলাফল সেটা সে প্রদান করতে সক্ষম হয়। এর মাধ্যমে বোঝা যাচ্ছে কাজের সাথে পরিচয়করণ মানে কাজ প্রশিক্ষণ তাকে কি করে? যে কাজটি করবে সেই কাজের সাথে পরিপূর্ণভাবে তার যে সক্ষতা রয়েছে সেই সক্ষতার প্রমাণ ঘটিয়ে দেয়, নিবিড় একটা সম্পর্ক তৈরি করে দেয়। তারপর হচ্ছে কার্যকরী নির্দেশনা প্রদান। প্রশিক্ষণ প্রাপ্ত যে ব্যক্তি যেইভাবে নির্দেশনা দিবে, আর প্রশিক্ষণহীন একটি ব্যক্তি কিন্তু সেইভাবে নির্দেশনা দিবে না। কারণ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি এই কাজের সাথে পরিচয় ঘটবে, তার দক্ষতা বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে তার মধ্যে একটা কাজের যে একটা শক্তি রয়েছে, জ্ঞান বুদ্ধির খাটিয়ে যে কাজ করার একটি সাহস রয়েছে সেটা তার মধ্যে বিদ্যমান থাকবে। এর ফলে কি হবে? সে কাজের সবকিছু জানার ফলে অন্যকে সে বলতে পারবে যে তুমি এইভাবে কাজটি করো, তাহলে তাকে অন্যকে সে নির্দেশনা দিতে পারবে। এই নির্দেশনা দেওয়ার ফলে কি হবে? তার যে কাজ করার যে ক্ষমতা সেই ক্ষমতা বৃদ্ধি পাবে, এবং সেই নির্দেশনা বাস্তবায়ন করতে অন্যান্য কর্মীরা বাধ্য থাকবে। কারণ যে কর্মীরা তার নির্দেশনা পাবে সেই কর্মীরা দেখবে না আসলেই তো যে উনি যে নির্দেশনা দিচ্ছেন এই নির্দেশনা তো আসলে বাস্তবসম্মত, কারণ তিনি এই কাজ সম্পর্কে ধারণা রেখেছেন, প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন। অতএব তার নির্দেশনা যদি আমরা মেনে চলি তাহলে আমরাও তার কাছ থেকে কাজগুলো শিখতে পারবো। তাহলে এর দ্বারা কি বোঝাচ্ছে? কার্যকরী মানে ফলপ্রসূ নির্দেশনা, যেই নির্দেশনাটা পরিপূর্ণভাবে একেবারে সঠিক সেই ধরনের নির্দেশনা তিনি প্রদান করতে পারেন।
তাহলে প্রশিক্ষণের মাধ্যমে কি হয়, একজন কর্মী তার ভিতরে যে নির্দেশনামূলক মনোভাব সেটা তৈরি হয় এবং এই নির্দেশনার মাধ্যমে সে কি করতে পারে, তার অধস্তনদের বা অধস্তনদের এখানে পরামর্শ প্রদান করে, নির্দেশনা করে, দিক নির্দেশনা প্রদান করে কাজের যে গতি রয়েছে সেই গতি স্বাভাবিক রাখতে পারেন। ফলে প্রশিক্ষণহীন একটি ব্যক্তি আর প্রশিক্ষণ দ্বারা প্রশিক্ষিত একজন ব্যক্তি, এই দুইয়ের মধ্যে যে তফাৎটা সেটা স্পষ্ট বোঝা যায়। কারণ নির্দেশিত ব্যক্তি যেভাবে নির্দেশনা প্রদান করে, এই সেলাইয়ের কথাই আসি না কেন, একজন সেলাইয়ের কাজ ভালো জানলে সে কিছুদিন পর কি করতে পারবে, একজন মহিলা যদি নতুন একজন মহিলা কাপড় সেলাই করতে বসে তাহলে তিনি কিন্তু বলতে পারবেন যে তুমি এইভাবে কাজ করো তাহলে তোমার কাজটা ভালো হবে। যে ব্যক্তিকে বলা হলো সেই মহিলা যদি ঠিক সেইভাবে কাজ করে তাহলে তিনি দেখতে পারবেন আরে ভালো তো, তিনি যেভাবে বলছেন সেইভাবেই তো কাজটা করলে ভালো হয়। তাহলে এর ফলে কি হবে, যে প্রশিক্ষিত ব্যক্তি সেই নির্দেশনা দিলে অন্যরা নির্দেশনা সঠিকভাবে মেনেও চলবে এবং তিনি কাজের একটি সঠিক ফলাফল পাবেন। পরোক্ষ ব্যয় হ্রাস। তাহলে প্রশিক্ষিত ব্যক্তি যে সময় প্রশিক্ষণ কি করতে পারে, পরোক্ষ ব্যয় নানা ধরনের যে অযাচিত যেগুলো আশা করা হয় না সেই ধরনের ব্যয় হ্রাস করিয়ে দেয়, কমিয়ে দেয়। যেই ব্যয়গুলো আসলে চোখে দেখা যায় না বা যেগুলো প্রত্যাশিত নয় সেই ধরনের ব্যয়গুলো কমে যায়। এই জন্য বলা হচ্ছে পরোক্ষ ব্যয় হ্রাস। দেখা গেল যে একজন প্রশিক্ষিত ব্যক্তি, প্রশিক্ষণহীন ব্যক্তি যদি ধরা গেল একজন পিয়ন, অনেক সময় দেখা যাচ্ছে অথবা যে প্রতিষ্ঠানে ফটোকপি মেশিন রয়েছে, পিয়নকে বলা হলো যে তুমি ফটোকপি মেশিনটা একটু চালনা করো, এখানে 10টা কাগজ ফটোকপি করতে হবে সাপোজ। এখন সেই পিয়ন যদি বলে না স্যার আমি তো পারি না, কেন পারো না, স্যার আমার প্রশিক্ষণ নেই, তাহলে কিন্তু এইটুকুর জন্য কিন্তু প্রতিষ্ঠান তাকে এই পদ থেকে বরখাস্ত করবে না। তাহলে কি হবে, অফিস থেকে সে বলে স্যার 10টা টাকা দেন আমি ফটোকপি করে নিয়ে আসি। হ্যাঁ, কি করবে, 10 টাকা দিয়ে সে ফটোকপি করে নিয়ে আসবে, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হলো। কিভাবে ক্ষতিগ্রস্ত হলো, কারণ এই পিয়নটা প্রশিক্ষণপ্রাপ্ত না হয়। যদি তাকে কেউ কোনোভাবে ছোট একটা প্রশিক্ষণের মাধ্যমে বা 1 দিন 2 দিন বা 3 দিন বা 1 সপ্তাহের একটা প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে মেশিন পরিচালনা করতে হয় তা শিখিয়ে দিত, তাহলে কিন্তু প্রতিষ্ঠানও এখানে লাভবান হতো, সে কর্মীও সঠিকভাবে কাজগুলো সম্পাদন করে তার মূল্যায়ন প্রতিষ্ঠানে বাড়াতে পারত। তাহলে কি হচ্ছে, এই পরোক্ষ ব্যয়, এই যে বললাম যে ফটোকপি মেশিন চালনা করতে পারে না, এর ফলে 10 টাকা অতিরিক্ত খরচ হলো, এটা কিন্তু এক ধরনের পরোক্ষ ব্যয়। তাহলে এই পরোক্ষ ব্যয়টা কি হ্রাস পেত যদি সেই পিয়নটা ফটোকপি মেশিন পরিচালনায় প্রশিক্ষিত হতো। তাহলে এর দ্বারা কি বোঝাচ্ছে যে প্রশিক্ষণ আমাদের যে ছোটখাটো যে ব্যয় রয়েছে বা যেই ব্যয়গুলো চোখে ধরা পড়ে না সেই ধরনের ব্যয়ের হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য বলা যায় যে প্রশিক্ষণ পরোক্ষ ব্যয় হ্রাস করে থাকে। এরপর 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে নতুন চিন্তা চেতনা সৃষ্টি। নতুন চিন্তা চেতনা সৃষ্টি, তাহলে প্রশিক্ষণ কি করে থাকে, মানুষের ভিতরে যে ঘুমন্ত সত্তা রয়েছে সেই ঘুমন্ত সত্তাকে জাগ্রত করে। প্রশিক্ষণের মাধ্যমে মানুষ তার অজানাকে জানতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীর ভিতরে যে ভীতি রয়েছে, যে তার মধ্যে যে একটা ভয় থাকে সেই ভয়টা দূর হয়ে যায়, কারণ নতুন চিন্তা চেতনার সৃষ্টি হয়। সে চিন্তা করে আরে এই জিনিসটা তো আমি আগে জানতাম না, এখন আমি জানতে পেরেছি, তাহলে এই জিনিসটা যদি আমি করতে পারি তাহলে সবার কাছ থেকে মূল্যায়ন পাবো এবং আমি নিজে আনন্দিত হচ্ছি কাজটি করি। তাহলে এরপর কি হবে, তার নতুন চিন্তা চেতনার সৃষ্টি হবে, সে ভাববে যে আমি কিছু নতুন সৃষ্টি করি, নতুন কিছু সৃষ্টি করি। একজন ব্যক্তিকে যদি কম্পিউটারের প্রশিক্ষণ প্রদান করা হয় যে কম্পিউটার কিভাবে পরিচালনা করতে হবে, এর সাথে সাথে তাকে গ্রাফিক ডিজাইনের কাজটাও শিখিয়ে দেওয়া হলো, একটা সময় পর সে প্রশিক্ষিত হলে সে দেখবে আরে ভালো তো, আমি তো গ্রাফিক ডিজাইন করতে পারি, ছবি ফটো সেশনের কাজগুলো করতে পারি, বিভিন্ন ডিজাইন করতে পারি, কালারের পরিবর্তন করে বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে আমার ধারণা তৈরি হয়ে গেল। এই বিষয়গুলোর ফলে সে কি করবে, একা একা বসেই অনেক সময় দেখা যাবে প্রতিষ্ঠানের প্রয়োজনীয়
কাজগুলো সে করে ফেলছে, বা নিজের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে সেই সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে প্রতিষ্ঠানের যে কাজগুলো রয়েছে সেগুলো সে সুন্দরভাবে করতে সক্ষম হচ্ছে। এর ফলে কি হবে, প্রতিষ্ঠানে তার মূল্যায়ন বাড়বে, তার পদোন্নতি হবে। এমন কি হতে পারে সে প্রতিষ্ঠানের বাহিরেও নিজের যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে অতিরিক্ত আয় করতে সক্ষম হতে পারে। তাহলে প্রশিক্ষণের মাধ্যমে দেখা যাচ্ছে এখানে কত কিছুই সম্ভব। তাহলে কি এখানে নতুন চিন্তা চেতনার সৃষ্টি হচ্ছে, সে নিজেকে আবিষ্কার করতে পারে। প্রশিক্ষিত ব্যক্তি তার ভেতরকার যে ঘুমন্ত চিন্তা চেতনা প্রতিভা রয়েছে সেটার বিকাশ ঘটাতে পারে। এই জন্য বলা হচ্ছে নতুন চিন্তা চেতনার সৃষ্টি হয়। তারপর কি করতে পারে, দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির মাত্রা হ্রাস। তাহলে প্রশিক্ষিত ব্যক্তি কিন্তু তার শক্তি এবং সামর্থ্য অনুযায়ী তার যে চিন্তা চেতনা রয়েছে সেটার বিকাশ ঘটিয়ে থাকে। কারণ সে যে সময় প্রশিক্ষিত হয় তার মধ্যে কিন্তু অজানা জ্ঞান সে জানতে পারে, যে জিনিসটা আগে সে জানতো না সে এখন সেটা জানতে পারে। এর ফলে কি হবে, দুর্ঘটনা কম হবে। ধরা গেল একজন ইলেকট্রিশিয়ান, সে কিন্তু বর্তমানে তাকে বিদ্যুতের যে কোনো ধরনের কাজ দেওয়া হোক সে করতে পারবে, কারণ সে প্রশিক্ষণপ্রাপ্ত এবং করতে করতে সে অভিজ্ঞ। এই অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের কারণে কি হচ্ছে, তার যে দুর্ঘটনা আগে যে ঘটতো সেই দুর্ঘটনা এখন আর ঘটে না। আগে সে কাজ করতে ভয় পেত, বা কাজে করতে গিয়ে দেখা গেল যে নানা ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আমি এক সময় আরো বহু বছর আগের কথা, বিদ্যুতের যে লাইট, ইলেকট্রিক যে লাইট রয়েছে, ইলেকট্রিক তারের দুটি সংযোগ দিয়ে তারপর লাইটের সংযোগ দিতে হয়, লাইট লাগাতে হয়। আমি কি করেছিলাম, পজিটিভ আর নেগেটিভ তার দুটো একসাথে এক তারের মধ্যে জোড়া দিয়ে তারপর আমি লাইটের সংযোগ দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে লাইটটা ফুটে গেল। তাহলে এর মানে কি, আমি অভিজ্ঞ ছিলাম না। অভিজ্ঞ না থাকার কারণে পজিটিভ নেগেটিভ দুটো একসাথে তার বেঁধে একসাথে আমি যে সময় লাইটের মধ্যে দিলাম লাইটটা সাথে সাথে ফেটে গেল। তাহলে এদের কি বোঝাচ্ছে, আমি যদি প্রশিক্ষিত থাকতাম এরপর থেকে কিন্তু আমার সমস্যা হতো না, কারণ আমি বুঝে গিয়েছিলাম যে পজিটিভ এবং নেগেটিভ দুটো তার আলাদা রেখে লাইটের সাথে সংযোগ দিতে হবে। দুটো যদি একসাথে দেওয়া হয় তাহলে লাইট ব্রাস্ট হয়ে যাবে। তাহলে এর মানে কি, দুর্ঘটনা একবার কিন্তু ঘটে গেল, আর প্রশিক্ষণ মানে এই ঘটে যাওয়ার ফলে আমি কিন্তু জিনিসটা শিখে নিলাম। এই শিখে নেওয়ার ফলে দুর্ঘটনা আর এবং ক্ষয়ক্ষতির মাত্রা কমে গেল। এরপর থেকে লাইটের সংযোগ বা কোনো তারের সংযোগ দিলে আমি পজিটিভ এবং নেগেটিভ তার দুটাকে আলাদা করে আলাদা দুটা পয়েন্টে রেখে দিই। এর ফলে কি হচ্ছে, আমার প্রশিক্ষণ থাকার কারণে দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতির মাত্রা কমে গেল। এর দ্বারা কি বোঝাচ্ছে, মানুষ কোনো জিনিস সম্পর্কে যদি ধারণা রাখে, ধরা গেল একজন ড্রাইভার, তাকে বলা হলো গাড়ি চালনা করার জন্য। এখন সে চালিয়েছে কিসের ড্রাইভার, সে হচ্ছে রিক্সা ড্রাইভার, মানে রিক্সা চালক। এখন তাকে যদি বলা হয় প্রাইভেট কার চালানোর জন্য, সে প্রাইভেট কার চালাতে যদি বলা হয় সে কিন্তু স্টার্টও দিতে পারবে না। আর যদি ভুলক্রমে স্টার্ট হয়ে যায় তাহলে যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যাবে, কারণ সে কিন্তু চালাতো রিক্সা, এখন তাকে দেওয়া হচ্ছে প্রাইভেট কার চালানোর জন্য। তাহলে মানে কি, দুর্ঘটনা হবে, ক্ষয়ক্ষতি হবে, তার নিজের ক্ষয়ক্ষতি হবে, এবং সামনে যদি কেউ থাকে তারও ক্ষয়ক্ষতি হবে, বা কোনো ঘর বাড়ি থাকলে সেটাও ক্ষয়ক্ষতি হয়ে দুর্ঘটনায় পতিত হবে। তাহলে কি, প্রশিক্ষিত যদি হতো, সে যদি প্রশিক্ষিত হতো যে রিক্সাও চালানো করতে পারে, প্রাইভেট কারও চালনা করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতির মাত্রা কমে যাবে, একেবারেই হ্রাস পাবে। তাহলে এ দ্বারা কি বোঝাচ্ছে, প্রশিক্ষণ মানুষকে কি করে দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে আনতে সহায়তা করে। তারপর হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা ও শ্রম অসন্তোষ হ্রাস। শ্রম ঘূর্ণায়মানতা বলতে বোঝাচ্ছে, শ্রম ঘূর্ণায়মানতা বলতে বোঝাচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে যদি প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি না থাকে, তাহলে সেইখানে দেখা যাচ্ছে যে বারবার কর্মীদের পরিবর্তন করতে হচ্ছে। কারণ কর্মীরা দক্ষ না হয়, দক্ষ কর্মীর সংযোগ স্থাপনের জন্য বিভিন্ন স্থান থেকে কর্মী নিয়ে আসতে হচ্ছে অস্থায়ীভাবে, অথবা যারা রয়েছে তাদেরকে আবার কাজ শেখানোর জন্য নানা স্থানে নিয়ে যেতে হচ্ছে। তাহলে এই যে প্রশিক্ষিত ব্যক্তি যদি না থাকে তাহলে তাদেরকে প্রশিক্ষণ দিতে হয়,
অথবা তাদের পরিবর্তে অন্য কাউকে নিয়ে এসে স্থায়ী বা অস্থায়ীভাবে আবার নিয়োগ প্রদান করতে হয়, তাহলে এটি কি একটা বিরাট একটা প্রতিষ্ঠানের জন্য বিরাট একটা প্যারার কাজ। তাহলে এটা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে প্রশিক্ষণ। তাহলে যদি কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে এই শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পাবে। কর্মীরা কাজে ভয় পাবে না, তারা বলবে না যে এই কাজ আমি পারি না, অতএব এই কাজ আমি করবো না, আমি চাকরি ছেড়ে চলে যাচ্ছি। অথবা প্রতিষ্ঠানও তাদেরকে বাধ্য করবে না প্রতিষ্ঠান থেকে ফিরিয়ে নিয়ে যেতে। তাহলে এটার ফলে কি হবে? শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পাবে এবং শ্রমিকদের মধ্যে অসন্তোষ হ্রাস পাবে। শ্রমিকরা বলবে না যে এই কাজ আমি পারি না, এই কাজ আমাকে দিয়ে করানো হচ্ছে। যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং তাকে যদি সেই কাজ দেওয়া হয়, তাহলে সেই প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি তার প্রশিক্ষিত বিষয়ের উপরে জ্ঞান থাকার দরুন সেই কাজটি স্বাচ্ছন্দ্যে করবে এবং কাজ করার ফলে কাজে সফলতা আসবে সুনিশ্চিতভাবে। অতএব শ্রম ঘূর্ণায়মানতা এবং শ্রম অসন্তোষ হ্রাসের ক্ষেত্রে প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা একটু রিভিশনে আসি। প্রশিক্ষণ হচ্ছে কি? কর্মী কার্য দক্ষতা বৃদ্ধির জন্য তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি হাতে কলমে যেই শিক্ষা প্রদানের প্রয়াস চালানো হয় তাকে বলা হচ্ছে প্রশিক্ষণ। আর প্রশিক্ষণের গুরুত্ব এখানে দেওয়া হচ্ছে যে দক্ষতা বৃদ্ধি, কার্যের সাথে পরিচয়করণ, কার্যকরী নির্দেশনা প্রদান, পরোক্ষ ব্যয় হ্রাস, নতুন চিন্তা চেতনা সৃষ্টি, দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির মাত্রা হ্রাস, শ্রম ঘূর্ণায়মানতা ও শ্রম অসন্তোষ হ্রাস। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়গুলো ভালো মতো বুঝতে পেরেছ। সবার কাছ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আশা করি আবারও দেখা হবে। সবাই ভালো থাকো।